আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো ঢাকা ক্যাপিটালস দলটাকে নিয়ে এবং ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত তারা চলমান বিপিএল এ 10টা ম্যাচ খেলেছে। 10টা ম্যাচের ভিতরে তারা মাত্র 3টে ম্যাচে জয়লাভ করেছে এবং বাকি 7টা ম্যাচে তারা কিন্তু হেরেছে এবং তাদের হাতে মাত্র 2টা ম্যাচ বাকি আছে। এখন পর্যন্ত তাদের শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য কতটুকু সুযোগ আছে এবং সেই সাথে ঢাকা ক্যাপিটালস দলটাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং সেখানে ফিক্সিং কাণ্ডের মতো দুর্ধর্ষ কিছু অপরাধের কিন্তু তীর তাদের দিকে এই মুহূর্তে আছে এবং সেই সাথে তাদের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন তিনি এখন পর্যন্ত যে 10টা ম্যাচে তিনি প্লেয়ারদের খেলিয়েছেন এবং 10টা ম্যাচের যে প্লেইং একাদশ সেটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা ম্যাচে তিনি 3 থেকে 4টা এবং কখনো কখনো তিনি 4 থেকে 5টা পর্যন্ত প্লেয়ার চেঞ্জ করে তার একাদশটা তিনি নির্বাচন করেছেন এবং এখন পর্যন্ত বিপিএল এ তারা যেহেতু 10টা ম্যাচ খেলে ফেলেছেন এবং এই 10 ম্যাচের ভিতরে তারা এখনো কিন্তু তাদের যে প্লেইং একাদশ এবং আমরা সবাই জানি যে একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এবং শুরু হওয়ার পরে যখন টুর্নামেন্ট শুরু হয়ে যায় এবং দল মাঠে খেলতে শুরু করে ঠিক এই মোমেন্টে একটা ফ্রাঞ্চাইজি লিগে তাদের একটা ওয়েল প্লেইং একাদশ সাজানোর জন্য তারা 1 থেকে 2টা ম্যাচ দেখে বা 3টা ম্যাচ দেখে, কিন্তু খালেদ মাহমুদ সুজন এখন পর্যন্ত 10টা ম্যাচের ভিতরে 10টা ম্যাচে কিন্তু তিনি ভিন্ন একাদশ নামিয়েছেন এবং আর মাত্র 2টা ম্যাচ বাকি আছে। এখনো তিনি তার প্রপার যে একটা প্লেইং একাদশ সেটা কিন্তু তিনি এখনো খুঁজে পাননি। এখন কি জন্য খুঁজে পাচ্ছেন না, কি কারণে খুঁজে পাচ্ছেন না এবং ঢাকা ক্যাপিটালস কেন বারবার ব্যর্থ হচ্ছে, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই জানি যে চলমান বিপিএল এ শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এবং বিপিএল এ শাকিব খান যখন দল কিনবেন এই ঘোষণা যখন তিনি গণমাধ্যমে দেন ঠিক এই সময় থেকে ঢাকা ক্যাপিটালস দলটাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রচুর একটা আগ্রহ ছিল এবং সেই দলটা কত ভালো খেলবে, সেই দলের জার্সি থেকে শুরু করে প্লেয়ার সিলেকশন সবকিছু নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক উন্মাদনা তৈরি হয়েছিল এবং সেই সাথে অনেক ক্রিকেট ফ্যানরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল। কিন্তু তারা প্রপার একটা প্ল্যান নিয়ে ক্রিকেটে আসছে কিনা বা তাদের আসলে প্ল্যানটা কি ছিল এটা কিন্তু এখন ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ আপনি যদি দেখেন যে ড্রাফটের টেবিলে বসেছিলেন শাকিব খান বা তার সহকারী যারা ছিলেন তারাই কিন্তু ড্রাফটের টেবিলে বসেছিলেন এবং তারা যে স্কোয়াডটা নির্বাচন করেছে বা যে প্লেয়ারদেরকে তারা সিলেক্ট করেছে সেখানে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একটা স্কোয়াডে আপনি 7 থেকে 8টা ওপেনার খুঁজে পাবেন। সেখানে আপনি যদি দেখেন তাহলে লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, আপনি যদি দেখেন মুনিম শাহরিয়ার, জনসন চার্লস, সাইম আইয়ুব বা স্টিভেন এসকেনাজি, এই সবগুলো প্লেয়ার কিন্তু তারা তাদের নিজস্ব বা যে কোনো লিগে সবাই কিন্তু ওপেনার হিসেবেই ব্যাট করে থাকেন। সো তাদের দলে অর্থাৎ একটা দলের স্কোয়াডে যদি আপনি দেখেন যে পুরো স্কোয়াড মিলে 8 থেকে 9টা পর্যন্ত আপনার দলে ওপেনার থাকে তাহলে সেই দলের মিডল অর্ডার হিসেবে কারা ব্যাট করবে বা লোয়ার অর্ডারে কারা ব্যাট করবে। বা এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস দল আমি প্রচুর ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে ড্রাফট থেকে তারা কিন্তু একটা মাত্র স্পিনারও তারা কিনে নেই। ড্রাফট থেকে তারা কোনো ধরনের স্পিন বোলারকে তারা কিন্তু দলে ফিরায়নি এবং তারা শুধুমাত্র ওপেনার এবং কিছু মিডল অর্ডার ব্যাটসম্যান এবং সেই সাথে কয়েকটা পেস বোলারকে তারা দলে ফিরিয়েছিল এবং এই স্কোয়াডটা দেয়া হয় হচ্ছে খালেদ মাহমুদ সুজনের হাতে। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেটের একটা অন্যতম এবং উল্লেখযোগ্য নাম হচ্ছে খালেদ মাহমুদ সুজন এবং তিনি যতগুলো প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটকে প্রডিউস করেছেন সেটা কিন্তু আসলে আনবিলিভেবল এবং আমরা এটা কিন্তু অস্বীকার কেউ করতে পারবো না। কিন্তু তার কোচিং স্টাইল নিয়ে বা তার প্লেয়ার সিলেকশন নিয়ে বা তার একাদশ সিলেকশন নিয়ে কিন্তু অনেক বড় ধরনের কিছু কোশ্চেন মার্ক এখানে কিন্তু থেকে যায় এবং ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত চলমান বিপিএল এ 10টা ম্যাচ খেলেছে এবং 10টা ম্যাচে তিনি ভিন্ন 10টা একাদশটা কিন্তু মাঠে নামিয়েছেন বা নামিয়ে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন এবং এই কাজটা তিনি কেন করেছেন এবং সেই সাথে ঢাকা ক্যাপিটালসের দিকে একটা ফিক্সিং এর তীর কিন্তু তাদের দিকে আছে। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের দলের আমির হামজা হতাক তিনি যে প্রথম ম্যাচটা খেলতে নেমেছিলেন এবং সেই ম্যাচে তিনি যেভাবে নো বলটা করেছেন এবং এরপরে রংপুর ঢাকার ম্যাচে যে আলাউদ্দিন বাবু থেকে শুরু করে আরো যে বলারগুলো ছিল এবং সেই সাথে মোসাদ্দেক হোসেন সৈকতের কিছু ব্যাটিং করা বা তার আউট হওয়ার ধরন দেখে সবাই কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছে যে এই দলটা আসলে আদৌ মাঠের ক্রিকেট খেলতে আসছে নাকি তারা বাইরের কোনো ক্রিকেট খেলতে আসছে। কারণ আপনি যদি দেখেন তাহলে প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস 10টা ম্যাচ খেলে ফেলেছেন, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে একটা ব্যালেন্স প্লেইং একাদশ পাওয়া সেটা কিন্তু এখনো পায়নি। আমরা সবাই জানি যে ফ্রাঞ্চাইজি লিগ যখন খেলা হয় তখন বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার আসে এবং বিভিন্ন খেলোয়াড় যখন আসে তখন একটা একটা একাদশ পেতে একটা কোচকে মিনিমাম 2 থেকে 3টা ম্যাচ তারা কিন্তু দেখে প্লেয়ারদেরকে ঘোরায় ফেরায় খেলে একটা পূর্ণাঙ্গ একটা একাদশ কিন্তু তারা সেট করার পরে সেই একাদশ কিন্তু তারা ভাঙে না। কিন্তু ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচে তারা কিন্তু ভিন্ন 10টা একাদশ তারা মাঠে নামিয়েছে এবং এই কাজটা করেছে হয়তো হয় খালেদ মাহমুদ সুজন অথবা ম্যানেজমেন্টের কোথাও থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সাথে
তাদের দলের কিছু প্লেয়ার সিলেকশন নিয়ে কিন্তু বড় ধরনের একটা কোশ্চেন মার্ক এখানেও আছে, কারণ আপনি যদি দেখেন তাহলে লিজেন্ড লিগ খেলা কিছু ক্রিকেটার কিন্তু তাদের দলে আছে। যেমন আপনি চতুরঙ্গা ডি সিলভার কথা বলেন, তিনি আজ থেকে 10 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরিয়ে আছেন। এবং সেই সাথে আপনি যদি তাদের দলের ক্যাপ্টেন হিসেবে কাকে ধরা হয়েছে, এবং তাদের দলের ক্যাপ্টেন তিশারা পেরেরা, তিনিও প্রায় 5 বছর আগে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট শেষ করেছেন এবং তিনি বর্তমানে লিজেন্ড লিগ খেলে বেড়ান। এবং সেই সাথে আমির হামজা হতাকের কথা বলেন বা আরো যারা অনেক অনেক ক্রিকেটার আছে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অনেক দূরে। আমরা সবাই জানি যে এই মুহূর্তে বিশ্বে প্রায় 4টা টি-20 টুর্নামেন্ট চলতেছে, বিদেশি প্লেয়ার নিয়ে কিন্তু অনেক ধরনের একটা সংকট আছে। কিন্তু এর বদলে যদি লিজেন্ড লিগ খেলা ক্রিকেটার অথবা ক্রিকেটের অনেক দিন হলো বাইরে আছে সেসব প্লেয়ারদেরকে নিয়ে এসে আপনি দলের ক্যাপ্টেন বানান, তাহলে কিন্তু সেই দলটা নিয়ে আপনি কতটুকু ভালো করতে পারবেন সেটা কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। সো ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত তারা যে 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচে মাত্র 3টা ম্যাচে জয়লাভ করেছে এবং তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 4 নম্বরে যদি অবস্থান করছে। হাতে তাদের মাত্র 2টা ম্যাচ আছে এবং 2টা ম্যাচ তাদের জিততে হবে এবং বাকি দলগুলোর দিকে তাদের কিন্তু তাকায় থাকতে হবে যে তাদের রেজাল্টের উপর নির্ভর করে আসলে ঢাকা ক্যাপিটালস আদৌ শেষ 4-এ জায়গা করে নিতে পারবে কিনা। এবং শুরু থেকে ঢাকা ক্যাপিটালস দলটাকে নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল বা শাকিব খান তিনি যেভাবে ঘোষণা দিয়েছিলেন এবং তাদের দলের সিও তিনি যেভাবে গণমাধ্যমে কথা বলেছেন যে বড় বড় ক্রিকেটার নিয়ে আসবে, যদিও আমরা জানি যে এই মুহূর্তে 4টা টুর্নামেন্ট টি-20 টুর্নামেন্ট চলতেছে ভিন্ন 4টা দেশে, বিদেশি ভালো মানের প্লেয়ার পাওয়া কিন্তু খুবই কঠিন। কিন্তু এরপরেও তারা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু এখানে কোন একটা গন্ডগোলের কারণে 10টা ম্যাচে তারা ভিন্ন 10টা একাদশ নামিয়েছে। এবং সেই সাথে আপনি যদি বলেন তাহলে তাদের দলের যে ওপেনার যারা আছে এর মধ্যে লিটন কুমার দাস বা তানজিদ হাসান তামিম, তারা কিন্তু এই মুহূর্তে বিপিএল 2025-এর সেরা রান সংগ্রহের তালিকায় তারা কিন্তু 1 আর 2 এর মধ্যেই তারা দুইজনেই আছে এবং তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে গেছেন। এবং সেই সাথে তারা বিপিএল ইতিহাসের সবচাইতে হাইস্ট রানের ইনিংস তারা খেলেছেন এবং লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম দুইজন মিলে বিপিএল ইতিহাসের সেরা পার্টনারশিপ করেছেন। এবং সেই সাথে আপনি যদি বলেন তাহলে এই ঢাকা ক্যাপিটালস দল থেকে 3টা সেঞ্চুরি এসেছে। কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স গুলো দিয়ে কিন্তু আসলে দলের পারফরমেন্স কিন্তু কখনোই বোঝা যায় না এবং দলের পারফরমেন্স তখনই বোঝা যাবে যখন দলটা জয়লাভ করবে। কিন্তু সেই জয়লাভটা কিন্তু তারা এখন পর্যন্ত ওই 3-এর বেশি করতে পারেনি এবং হাতে মাত্র 2টা ম্যাচ আছে। এই 2টা ম্যাচের ভিতরে তারা যদি 2টা ম্যাচে জয়লাভ করে তাহলে কিন্তু তাদের অন্যের দিকে তাকাইতে হবে, যে অন্যের ফলাফলের উপর নির্ভর করে তারা কিন্তু আসলে ডিসাইড করতে পারবে যে আদৌ তারা শেষ 4-এ জায়গায় করে নিতে পারবে কিনা। এখন যে ফিক্সিং কাণ্ড নিয়ে যে ব্যাপারটা সামনে চলে এসেছে, সেখানে আমির হামজা হতাকের কথা আমি বললাম যে তিনি অস্বাভাবিক রকমের একটা নো বল করেছেন এবং আমরা সবাই জানি যে পেস বলাররা যখন বল করতে আসে তখন তাদের রান আপের যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তারা এই ধরনের নো বল করে থাকে। কিন্তু স্পিনারদের ক্ষেত্রে নো বল হওয়া সেটা কিন্তু অনেক বেশি রেয়ার এবং এই মাপের নো বল হওয়া সেটা কিন্তু অনেক বেশি রেয়ার। সো শাকিব খান প্রথমবারের মতো বিপিএল অংশগ্রহণ করতে এসেছেন, এখন প্রথমবার এসে যে ধরনের একটা ঝামেলার মধ্যে তিনি পড়তে যাচ্ছেন সেটা কিন্তু আসলে শাকিব খানকে ভিন্ন একটা অভিজ্ঞতা দিলে এবং আদৌ তিনি ক্রিকেটে থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। এবং তাদের প্লেয়ার সিলেকশন বা তাদের যে প্ল্যানিং এ কি ছিল এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে। সো আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে ঢাকা ক্যাপিটালস দলটাকে নিয়ে, তাহলে কিন্তু আপনারা সেটা অবশ্যই প্রকাশ করতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।